বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে লেগে গেছে। যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েলি হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত, হুঁশিয়ারি ইরানের। এদিকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের, কাঁপছে ইহুদিবাদী গোটা ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেন এই তিন শয়তানের জাহাজে একদিনেই হামলা চালিয়েছে ইয়েমেন, বলছেন মুখপাত্র। ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করছে রাশিয়া। এরপর জানাবো আরো ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল। এবং সর্বশেষ জানাবো কেনিয়ায় ব্যাপক সরকার বিরোধী আন্দোলন, নিহত 39। ইসরায়েলি হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণত ভোগ করবে। দখলদার ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে গতকাল এক ফোনালাপে এসব কথা বলেছেন আলী বাকি কানি। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিশোধ শক্তি বলে উল্লেখ। বাকিরি কানি বলেছেন, ইসরায়েলের জানা উচিত যে তারা লেবাননে নতুন করে ভুল করলে তাদের জন্য চলিক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনো পুষিয়ে উঠতে পারবে না। হত্যা এবং অপরাধযোগ্য দিয়ে ইসরায়েল নিজের পরাজয় ঠেকাতে পারবে না। ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যা ও অপরাধযোগ্য তারই অংশ হিসেবে লেবানন আগ্রাসন চালাচ্ছে। গাজা গণহত্যার মধ্য দিয়ে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর চরিত্র প্রকাশ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেছেন, লেবাননে আগ্রাসন চালালে দখলদারকে চরম মূল্য দিতে হবে। শীর্ষ ইরানি কূটনীতিক এই অঞ্চলে স্বাধীন দেশগুলোর উদ্দেশ্যে প্রচারের জন্য D8 অর্থনৈতিক সহযোগিতা বা এবং ইসলামী সহযোগিতা ওআইসির সক্ষমতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে। এছাড়া ককেশাস অঞ্চল নিয়ে আঞ্চলিক কাঠামোর ভেতর থেকে তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত বলে উল্লেখ করেন। টেলিফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক প্রশংসা করেন এবং ইসরায়েল গাজা যে হত্যা ও অপরাধযোগ্য চালাচ্ছে তার নিন্দা করেন। তিনি বলেন, ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অপরাধযোগ্য থামাতে ব্যর্থ। তিনি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখার নীতি চলেছে, যা আঞ্চলিক দেশগুলোতে গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদ, গাজায় চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক। গতকাল অবরুদ্ধ এই উপত্যকা থেকে ইসরায়েলের দফায় দফায় ওই রকেট চালানো হয়েছে বলে জানি সেখানকার বাসিন্দা কর্মকর্তারা। ইসলামিক জিহাদের শস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা শীত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট ক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। ইসরায়েল সামরিক বাহিনী বলেছে, গাজা থেকে ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট ক্ষেপ করা হয়েছে। তবে এই রকেট হামলা হতাহতের কোনো ঘটনা ঘটে। তবে হামলার মাধ্যমে গোষ্ঠীটি 9 মাস ধরে চলা যুদ্ধের পরেও ইসরায়েলি হামলা চালাতে সক্ষম সেটি ফুটে উঠছে। আর ইসরায়েল বলছে, ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নির্মূল করা তাদের লক্ষ্য। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় কয়েকটি বসতির বাসিন্দারা বলেছেন, তারা ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে বাড়িঘর ছেড়ে যার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, কারণ কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছে ইসরায়েলি বাহিনী, যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করে। এদিকে গতকাল ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে ফিলিস্তিন শাসনালয় বলেছে, গতকাল তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও একই এলাকার একদিন আগে ইসরায়েলি হামলা ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হয়েছে। গাজার কিছু এলাকা থেকে উপত্যকা সমর্থনশীল গোষ্ঠী হামাস ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগে এসব এলাকা ত্যাগছে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে আছে শত শত যোদ্ধা। একই সঙ্গে তারা আরো 200 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজা জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠন সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরো মাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি। গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস তৃতীয় সাথে গত 9 মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজা 38,000-এর বেশি ফিলিস্তিনের প্রাণ আছে। ইসরায়েলি নির্বিচার হামলায় আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। 3 শয়তানের জাহাজে একদিনে হামলা চালিয়েছে ইয়েমেন, বলছে মুখপাত্র। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের মালিকানাধীন 4টি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেন। দেশটি ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনকে শয়তান ত্রয়ী বলে উল্লেখ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে এসব হামলার কথা ঘোষণা করেছেন। বলেছেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC ইউনিফিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম অভিযানটি চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজটি দাগাচ্ছে। মুখপাত্র বলেছেন, লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার
সেলোনিক্সকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলাটি চালাচ্ছে। লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল আমাদের দ্বিতীয় হামলা। তৃতীয় হামলাটি ভারত মহাসাগরে বিট ল্যান্ডিং জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয়, জানিয়ে ইয়েমেনের মুখপাত্র বলেন ওই জাহাজটিতে আরো বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র করা হয় যেগুলো ছিল নিখুঁত এবং সরাসরি জাহাজটিতে আঘাত হানছে। ভূমধ্যসাগরে লাকি সেলর নামে আরেকটি জাহাজ ইয়েমেন সেনাবাহিনী চতুর্থ হামলাটি চালিয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। তবে জাহাজ শয়তান ট্রয়ের ঠিক কোন দেশের মালিকানাধীন তা তিনি উল্লেখ করেন। গাজা উপত্যকা ইহুদিবাদ ইসরায়েলে ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে জোর দিয়ে উল্লেখ করেছেন ইয়েমেনের সেনা মুখপাত্র। তিনি বলেছেন যতদিন গাজায় মার্কিত ইসরায়েলি গণহত্যা বন্ধ না হবে ততদিন তিন শয়তানের জাহাজগুলোর পাশাপাশি ইসরায়েলি বন্দর অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেন। ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করল রাশিয়া। অধিকৃত ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল একটি টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন সেভাস্তোপোলের ক্রিমিয়ান বন্দরের রুশপন্থী গভর্নর মিখাইল রোজভজায়েভ। একটি বিবৃতিতে ব্রিটিশ বার্তা রয়টার্স খবর জানায় উপকূলীয় এলাকা ও ব্লাকোভার কাছে বস্তুগুলোকে গুলি করা হয়েছে। এই অঞ্চলটি সেভাস্তোপোলের একটি অংশ। রোজভজায়েভ জানিয়েছেন বস্তুগুলো ধ্বংসস্তূপ থেকে জঙ্গল ও বেশ কয়েকটি খোলা স্থানে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এমনকি সেগুলোর আঘাতে একটি ভবনের জানালাও ভেঙে গেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোজভজায়েভ। আরো ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল। হারিকেন বেরিল গ্রেটার ক্যারিবিয়ান দ্বীপে ক্যারিবীয় আঘাত এনেছে। গতকাল সন্ধ্যায় ঝড়টি দ্বীপ অতিক্রম শুরু করেছে, তে শক্তি না কমে আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে বেরিল। বর্তমানে এটি ভয়ানক শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 4 হারিকেনে পরিণত হয়ে এগিয়ে আসছে। আবহাওয়াবিদরা বলছেন আটলান্টিক মৌসুমের প্রথম ঝড় হারিকেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। খবর সিবিএস এর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে গতকাল রাত 8টা নাগাদ দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে বেরিলের প্রভাব শুরু হয়। এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত সামনের দিকে সরিয়েছে। ইতোমধ্যে গ্রেন্টা ও বারবাডোসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেন্ট ভিনসেন্ট ও গ্রান্টাইনের এনবিসি রেডিও বকিয়া দ্বীপে একজনের মৃত্যুর খবর দিয়েছে। যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি, তবে দেশটিতে বেরিলের ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, বাড়িঘর, ভবন ও কৃষিজমি। ঝড়টি এত শক্তিশালী ছিল যে অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে, উপড়ে ফেলেছে বিদ্যুতের খুঁটি। সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ায় ব্যাপক সরকার বিরোধী আন্দোলন, নিহত 39। সরকারের করনীতির প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। আন্দোলনের কেন্দ্র রাজধানী নাইরোবিতে গত এক সপ্তাহ ধরে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষিত হয়েছেন। 39 জন আহত হয়েছেন আর অন্তত 301 জন। এছাড়াও এখনো নিখোঁজ আছেন অন্তত 32 জন এবং গত মঙ্গলবার থেকে পর্যন্ত আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 627 জনকে। কেনিয়ার মানবাধিকার সংস্থা দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য করে বলেছে দেশটির তরুণ প্রজন্ম আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। গত মঙ্গলবার প্রায় সব ধরনের পণ্যের ওপর কর বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় কেনিয়ার পার্লামেন্টে। প্রস্তাবটি পাশের সঙ্গে সঙ্গে পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি করে পুলিশ। আন্দোলনকারীদের প্রধান দাবি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ। তিনি 2022 সালের সেপ্টেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়েছেন। সেই নির্বাচনের পর থেকে কেনিয়ায় দিন দিন রাজনৈতিক বিভক্তি তীব্র হয়ে উঠছে। রবিবার কেনিয়ার সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উইলিয়াম রুটো। সেই ভাষণে তিনি বলেছেন আন্দোলনে পর্যন্ত নির্যাতিত হয়েছেন, তবে তাদের মৃত্যুর জন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ী নয়। নিজেদের মধ্যে সংঘাত ও বিশৃঙ্খলার কারণে প্রাণ হারিয়েছেন তারা।